নমস্কার বন্ধুরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন দুজন গুণী মানুষ, দুজনেই শিক্ষক শিক্ষিকা, পড়াশোনার পেশার সঙ্গে যুক্ত। বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাতে আমাদের আজকের এই অনুষ্ঠান বিরসা মুন্ডা এবং উলগুনান। প্রথমেই যার সাথে আমরা পরিচয় করব, আমাদের মধ্যে রয়েছেন শিক্ষক সোম কিস্কু মহাশয় এবং রয়েছেন শিক্ষিকা অনিতা মুর্মু মহাশয়া। নমস্কার আপনাদের। নমস্কার। বিরসা মুন্ডা, মুন্ডা জাতির মুন্ডা বিদ্রোহের নায়ক তো বলাই যায়, এবং সাথে বিরসা মুন্ডা সেই ছোট্ট বয়স থেকে মুন্ডাদের জন্য যা যা করেছেন এবং তার ভেতরে যে মুন্ডা বিদ্রোহকে তিনি জাগিয়ে তুলেছিলেন একটু একটু করে, সবটাই শুনব। কিন্তু প্রথমে একটু শুনে নিই সোম কিস্কু মহাশয়ের কাছ থেকে। প্রথম যেটা শুনব যে বিরসা মুন্ডার ছেলেবেলাটা কেমন ছিল, মানে আর পাঁচটা বাচ্চার মতনই সে কি বড় হয়েছে নাকি তার একটু অন্যরকম, একটু শুনে নিই। মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা 1875 খ্রিস্টাব্দে 15 নভেম্বর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের উলেহাতু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুগান মুন্ডা, মাতার নাম কর্মী হাতু এবং ঠাকুরদা মঙ্গল মুন্ডা ছিলেন সমাজের সর্দার। বিরসা মুন্ডা এতবা রবিবার জন্মগ্রহণ করেছিলেন বলে গ্রামের লোকেরা তাকে এতোয়া মুন্ডা বলে ডাকেন। তিনি খুবই গরিব ঘরে জন্মেছিলেন, তাই জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাকে। বাড়িতে খাদ্যের অভাবে খুবই ছিল। দুবেলা দুমুঠো আহার ঠিকমতো জুটত না। বন জঙ্গল থেকে মেটে আলু, ফল ও নানা রকম লতা গাছের কন্দ খুঁড়ে বের করে এনে তা শুকনো কাঠের আগুন জ্বালে সিদ্ধ করে উদর পূর্তি করতেন। এমনকি মোজা পুকুরের পাড় থেকে বিভিন্ন রকমের শাক তুলে বস্তায় ভরে বাড়িতে নিয়ে গিয়ে খাবারের জোগাড় করতেন। তিনি মাঠে মাঠে গরু বাছুর ও মোষ চড়ানোর বাগাল বা লাখারের কাজও করতেন। একদমই তাই। এইটা আমিও জানি যে তিনি যখন আর পাঁচটা এটাও শোনা যায় যে তিনি যখন জঙ্গলে জঙ্গলে পশু চড়াতেন, ভেড়া চড়াতেন, ছাগল চড়াতেন, এটাও শোনা যায়। এবং তার সঙ্গে তিনি এটাও করতেন যে মানে বাঁশি বাজিয়ে এবং টুংলি নামে একটা বাদ্যযন্ত্র তার হাতে থাকতো। একতারা একটা কুমড়ো দিয়ে তৈরি, যেটা কুমড়ো দিয়ে তৈরি একতারা কোমরে বেঁধে রাখতেন এবং মুখে বাঁশি থাকতো তার। এবং পরবর্তীতে কিন্তু এটাও শোনা যায় যে মানে সেই ছোট থেকে কিন্তু বাঁশির প্রতি তার মানে ভীষণ আগ্রহ জাগে এবং সে তার বিশেষজ্ঞও হয়েছিলেন। মানে আর যখন বিরসা ছোটবেলায় আর পাঁচটা বন্ধুদের সঙ্গে ছাগল চড়াতে চড়াতে বাঁশি বাজাতেন, তখন আর তো বন্ধুরা থাকতোই, গ্রামের আর পাঁচজন লোকও এসে জড়ো হতো, এতটাই ভালো বাঁশি বাজাতেন। এবং সেই টুংলিটা বাজাতেন, টুংলি বাদ্যযন্ত্র যখন বাজাতেন তখন গ্রামের পশু পাখিরাও তার চারপাশে এসে জড়ো হতো। হ্যাঁ, এত মধুর সুরে করুণ কণ্ঠে বাঁশি বাজাতে পারতেন সত্যিকারে। বিরসা মুন্ডা চলে যাব অনিতাদির কাছে। আপনার কাছে একটু শুনে নিই যে তার পড়াশোনা এবং পড়াশোনা কোথায় হয়েছিল এবং কি পড়াশোনা করে তিনি বড় হচ্ছিলেন আস্তে আস্তে, এইগুলো। মানে ওখানকারই একজন মানে নাম করা একজন ব্যক্তি ছিলেন। সেটি জায়গাটার নাম হচ্ছে যে আয়ু ভাতু বলে একটা গ্রামে জয়পাল নাগ বলে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এবং সেই জয়পাল নাগের মানে বিরসা মুন্ডাকে দেখে তার মনে হয়েছিল যে না, ছেলেটার একটু পড়াশোনা ভালো, বা তার জন্য তার নির্দেশনায় কিন্তু তার প্রথম পড়াশোনা চালু হয়েছিল। মানে শুরু করেছিলেন মানে জয়পাল নাগের নির্দেশে। ওখানে সেই
তাকে জয়পাল নাগ তখন তাকে চাইবাসায় নিয়ে গিয়ে একটা খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করেছিলেন শোনা যায়। এটা আমরা মানে বিভিন্ন বইয়ে বা আচ্ছা, এতে তিনিও মানে বিরসা মুন্ডাকেও কি খ্রিস্টান ধর্মান্তরিত হতে হয়েছিল? হ্যাঁ, যেহেতু বিরসা মুন্ডাকে একটা মিশনারি স্কুলে মানে ভর্তি করে দেওয়া হয়েছিল, তার জন্য তাদের চিরাচরিত প্রথা বা নিয়ম অনুযায়ী বিরসা মুন্ডাকে কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে করতে হয়েছিল। হয়েছিল। এবং সেখানে তার একটা নামকরণ করা হয়েছিল যে বিরসা ডেভিড নামে। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে তিনি পড়তে লাগেন এবং সেটা মিশনারি স্কুল বলতেই তো মানে সেই হোস্টেলের মতো জীবনযাপন আর কি, মিশনের মধ্যেই থাকতে হবে ওখানে। এই যে জীবন মিশনারিদের সোমদার কাছ থেকে একটু শুনি যে চার্চে যেতে হবে, ধর্ম কর্ম করতে হবে, সময়টা মেনটেন করতে হবে, সময়টা মেনটেন করতে হবে। এবং তাকে ওখানে কিছু জিনিস দেওয়া হয়েছিল না, থাকতে হবে যেহেতু তেল সাবান এইসব, সোমদা একটু বলবেন, তেল সাবান কিসব মানে হোস্টেলে থাকতে গেলে বা মিশনারি জীবন যাপন করতে গেলে তাকে সাবান দেওয়া হয়েছিল, দুটো প্যান্ট, দুটো গামছা একটা দেওয়া হয়েছিল। আর একটা ছেলেকে দেখিয়ে বলা ছিল তুমি ওর কাছে গিয়ে কিভাবে স্নান করবে সেটা জেনে নাও, মানে মিশনারির যে আদব কায়দা কায়দা নিয়ম মতো। ছেলেটার নাম ছিল অমূল্য, তার বন্ধু বয়সে তার বন্ধু অমূল্য, তার বয়সটা ওর থেকে বড় ছিল, 20 থেকে বড়। তো সে দুজনের মধ্যে একটা নতুন ছেলে এসছে হোস্টেলে বা মিশনে, তাকে কিভাবে আদব কায়দা শেখাতে হবে, মিশনের নতুন নিয়মগুলো কিভাবে চলতে হবে সেটা তো অবশ্যই তার কাছে জানা ছিল না। তাই ওই অমূল্য তাকে বিভিন্ন বিষয়ে জানাতো এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। আবার এদিকে বিরসা অমূল্যকে জিজ্ঞাসা করতো, আচ্ছা এখানে যে এই যে লবণ দোকানে দেখা যাচ্ছে অনেকগুলো, তো আমাদের ওদিকে তো লবণ কম। হ্যাঁ, তখন অমূল্য বলল ঠিক তো, লবণ তো এখানে থাকবে, দোকানে থাকবে, তাছাড়া কোথায় থাকবে লবণ? লবণ এখানেই থাকে, আর লবণ দোকানে থাকবে। হ্যাঁ, যদি আমি বড় হই তাহলে আমি বড় লবণ বাড়িতে নিয়ে যাব। মানে তাদের মানে লবণের সেই বলে না নুন আনতে পান্তা ফুরায় আর কি। তাদের দারিদ্রতা দেখেছে বাড়িতে যে ওইখানে অত লবণ দেখে তার মা বিনা লবণে খাবার খেত এবং তার জন্য দানার ইয়েগুলো সিদ্ধ করে সেগুলো খেত আলুনি দিয়ে, মানে লবণ ছাড়াই খেত। তো ছেলেদেরকে অন্তত ভালো, সব মা বাবাই চায় আমার ছেলে যেন ভালো খায়। মা বাবা অল্প নিজের ভাগে না পেলেও ও ছেলে মেয়েদের খাওয়ায়, তাই নিজে লবণ না দিয়ে সেই ঘাটো খেত আর তার ছেলেদেরকে সেই লবণ দিয়ে সেই ঘাটো স্বাদ করে বানিয়ে খাওয়াতো। এই গল্পগুলো মানে বিরসা মুন্ডা তার বন্ধু অমূল্যকে শোনাতেন ওই মিশনারি স্কুলে। এইভাবেই তার পড়াশোনা এগিয়ে যায়। পড়াশোনা শোনা যায় যে পড়াশোনাতেও সে খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল। ওই সেই মিশনারি স্কুলের সব টিচাররা বলুন বা সবাই তাকে খুব ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তাকে স্কুল ছাড়তে হলো? স্কুল ছাড়তে হলো যখন তার মানে বাবা বুঝতে পেরেছিলেন যে মানে তার আন্দোলনের প্রতি একটু আগ্রহ বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার বাবা তাকে মিশন থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তো তার আমি বলি যে তার দাদু আর মা কর্মী মুন্ডা আর দাদু নিবাই মুন্ডা খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো উনি তার সমাজ সম্বন্ধে খুব জানতেন। তো সমাজ সম্বন্ধে জানতেন আর সমাজের কথা ওই ইয়েকে বলতেন, ওই বিরসা মুন্ডাকে। হ্যাঁ, বিরসা মুন্ডাকে যখন বলতেন তো যে হরম আসুল নামে যে তাদের দেবতা, সেই দেবতায় এই পৃথিবীকে সৃষ্টি করেছে। আর ওই দেবতা তারা মানত, ওই সময় আগে মানত, এবং সেই জন্য তারা কিন্তু খুব সুখে শান্তিতে ছিল। যখনই মিশনে পড়াশোনা করতে খ্রিস্টানদের মিশনে যখন পড়তে গেল সে, তখন কিন্তু খ্রিস্টানের যে নিয়ম নেমাচার হিসাবে সেখানে তাদের গড জিসাসকে ভক্তি প্রণাম করতে হয় আর তাকে আরাধনা করতে হয়। সেই হিসাবে নিজের যে চিরাচরিত ধর্ম
বা আদি ধর্মটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, কিন্তু সে তো তার দাদুর কাছে শিখেছিল, মায়ের কাছে শিখেছিল, সেটা তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তো এই নিয়ে তখন শেষে তখন মানে পড়তে পড়তে বিরসা মুন্ডা যখন তাকে তার মাসিও শোনা যায় যে তার মাসিও তাকে একটা মিশনারি স্কুলে মানে জার্মান মিশনারি স্কুল ওখানে পড়াতে গিয়ে তখন বর্জো জার্মান মিশনারি, হ্যাঁ, হ্যাঁ। লুথারনদের যে এটা ওই মিশনটা ছিল লুথারনদের মিশন। হ্যাঁ, তখনই মানে বুঝতে পারে, পড়তে পড়তে সে তো মানে খুবই বুদ্ধিমান ছিল বিরসা মুন্ডা, তখন বুঝতে পারে যে যে না, এই যে মিশনারিদের একটা ব্রিটিশ মিশনারিদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা ধর্মান্তরিত করার ব্যাপার। আচ্ছা, সেটাকে হ্যাঁ, মেনে নিতে পারে, সেটাকে তিনি মেনে নিতে পারেনি। তার জন্য তার বাবা সঙ্গে সঙ্গে তাকে, তারপরে সে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জের মতো করে তাদের সেই এটা গ্রহণ করে যে আমি এটাকে হতে দেবো না, একটা চ্যালেঞ্জ নিজের মধ্যে। এবং সেই তাদের আরও বিভিন্ন লোকজনের সাথে করে যাতে সর্দার আন্দোলন বলে মানে তার প্রতি ঝুঁকে যায়। হ্যাঁ, মানে বিরসা সর্দারগুলো তারা সর্দাররা তাদের সমাজের, মুন্ডা সমাজের কল্যাণ চেয়েছিল, তাই তারা নিজেদের মুন্ডা বিদ্রোহে সামিল হয়েছিল। আর সমাজের কল্যাণ, সমাজের মানুষের সে আদি ধর্মের প্রতি তাদের যে কল্যাণকর ইয়েগুলো ছিল, কর্মকাণ্ড, সেটা দেখে বিরসা মুন্ডা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আমি তো মিশনারি স্কুলে পড়াশোনা করতে এসেছি, এদের ধর্ম ভালো, সবই ভালো, ফাদার ভালো, স্কুল ভালো, লেখাপড়া ভালো, কিন্তু আমার যে ব্যক্তিসত্তা, আমার যে নিজস্বতা, সেটা যে হারিয়ে যাচ্ছে, সেটাকে আমাকে রক্ষা করতে হবে। তার জন্য তার দাদু তার কাছ থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করেছিল, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, তার মাসি মেসোর কাছ থেকেও সেটা পেয়েছিল। তার যে মাসি জনি মুন্ডা আর মেসো ঘাসি মুন্ডা, তারা কিন্তু তাকে সেই বিষয়ে অনেক ওয়াকিবহাল করেছিল। যাই হোক, এক্ষেত্রে তার যে মনের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া, ঠিক আছে। তারপরে দেখছি যে ব্রিটিশরা যখন তাদের জমি জমাগুলো দখল করতে লাগলো, মানে তাদের যে নিজস্ব জমি জায়গাগুলো অত্যাচার করতো, এবং আস্তে আস্তে কি হলো, ওটা আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা বা মুন্ডারা, মানে সাঁওতালরাই বলুন বা মুন্ডারাই বলুন, মানে চাষবাসের প্রতি অতটা মানে হয়তো জ্ঞান ছিল না, তার জন্য উপজাতিগুলো যারা ছিল তাদেরকে দিয়ে চাষ করা ছিল, এবং শেষে দেখা যাচ্ছিল তাদেরকে মুনিশ শ্রেণীতে এসে নামিয়ে দিল। হ্যাঁ, শ্রমিক যেটাকে বলছে, হ্যাঁ, তাদের জমি জায়গাগুলো সব মালিকানা দখল করে নিয়ে তাদেরকে শ্রমিক শ্রেণীতে নামিয়ে দিল। এই জিনিসটাকে তিনি আরো বেশি করে, ওটা খুদকাঠি প্রথা মানে জমির যৌথ মালিকানা, সেটাকে একবারে ইংরেজ শাসন ব্যবস্থা সেটাকে তুলে দেওয়া হলো, একক মালিকানা। মানে যে জায়গায় হয়তো অনেক মুন্ডা শ্রেণীর মানুষগুলো কোনো জমি চাষ করছে, সেখানে একজনকে দেওয়া হলো ওই মালিকানা, মানে জমিদারি প্রথা যখন প্রবর্তন করেছে, তখন তো জমির মালিকানা এক শ্রেণীর হাতে চলে গেল। তখন মুন্ডাদের মধ্যে যে আগের যে জমির উপরে যে দখল সত্তা ছিল, সেটা হারিয়ে ফেলেছে। তাই তারা বিদ্রোহ ঘোষণা শুরু করলো। আমরা উলগুলান নিয়ে কথা বলবো পরে, কিন্তু তার আগে একটু আপনার কাছে অনিতা দি, আপনার কাছে জেনে নিই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাতে তার সামনের দিনের পদক্ষেপটা কি? সামনের দিনের পদক্ষেপ আমরা রিসেন্টলি একটা আলোচনায় বা মানে ওই 15ই নভেম্বর দিনে তিনি খুন্তি জেলায়, এখন যেটা বর্তমানে খুন্তি জেলায়, ওখানে প্রধানমন্ত্রী মহাশয় নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন যে বিরসা মুন্ডাকে সম্মান জানাতে সেই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হচ্ছে, এবং 150তম বলে তিনি 150 টাকার একটা স্মারক মুদ্রা ঘোষণা করেছেন, যেটার এক পিঠে থাকবে বিরসা মুন্ডার ছবি, অন্যদিকে থাকবে অশোক লায়ন ক্যাপিটাল, যেরকম আমরা দেখতে পাই সেরকমই, এবং সেটা পুরো খাঁটি 40 গ্রাম রূপো দিয়ে তৈরি হবে, এবং তার 99% খাঁটি রূপো দিয়ে, এবং 44 মিমি যেটা থাকে সেটা থাকবে, এবং পোস্টাল স্ট্যাম্পও তিনি প্রকাশ করবেন, যেটার ওপরে বিরসা মুন্ডার ছবি থাকবে। এবং এটা জানা যাচ্ছে যে বিরসা মুন্ডার ছবি এটা থাকবে, এর যে স্মারক মুদ্রাটা তৈরি হচ্ছে সেটা ভারতের ইস্যুকৃতভাবে মানে 150 টাকার 16তম স্মারক মুদ্রা হিসেবে পরিচিতি লাভ করবে।
এটা খুব ভালো পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের এই যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অনেকেই কিন্তু হয়তো ইতিহাস সেরকম জানে না, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মানে এই কথাবার্তাগুলো বা এই যে আলোচনাগুলো অনেক মানুষই শুনতে পাবেন এবং জানতে পারবেন বিরসা মুন্ডা সম্পর্কে, এবং তাদের প্রতি হয়তো মানে তাদের মনে আরও মানে গভীরে মানে বিরসা মুন্ডার জন্য একটু বেশি সম্মান তৈরি হবে বা স্মরণ করবেন আরও, যেটা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে যে তিনি ভগবান বলে আছেন, আমাদের ধরতি বাবা। যে মুন্ডারা বিরসা তো বিরসা মুন্ডাকে ভগবান বলে জানেন। তো এই ভগবান হয়ে ওঠার পেছনে তো একদিন দুদিনের কাজ নয়। না, তার যে ভগবান মানার যে একটা জাতি, পুরো একটা জনজাতি একজনকে ভগবান মানছেন, এটা তো আর এমনি এমনি নয়। হ্যাঁ। সেটার তো বিশেষ এটা- কিছু কারণ হ্যাঁ, থাকবেই। এটা কাল্পনিক- সেই কারণগুলো শুনবো। হ্যাঁ, কিন্তু সেটা- তার আগে একটু কিছুক্ষণের একটু গান শুনি আমাদের। হ্যাঁ, যেটা লোকগীতি তারাও মুখে মুখে গাইতেন, সেটাকে লোকগীতি বলা হচ্ছে। লোকগীতি সেটা আমাদের- গাইতেন, এমনকি কে সুর দিতেন, কে গান বেঁধেছেন সেটা কোনো উল্লেখ পাওয়া যায় না। তারা ওইভাবেই গানগুলো কে বেঁধেছেন, সুর দিচ্ছেন, তারা এখনো মাঝে যদি গাইতো। এখনো যদি আমরা এই শীতের সময়, বিশেষ করে শীতের সময় সন্ধেবেলায় রাঁচির আশেপাশে ঘুরি, বিশেষ করে মুন্ডাদের গ্রামগুলো ঘুরি, শোনা যায় না, মানুষ প্রত্যক্ষদর্শী যে মুন্ডা অধ্যুষিত যে এলাকা, সেখানে শীতের সময় আগুন পোহায় এবং তারা বিরসা মুন্ডাকে নিয়ে গান গায় এবং উলগুনানের গানই গায়। আমরা একটু গান শুনে নিই সোম কিস্কুর কাছ থেকে। গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না। মাঠে ঘাটে কাজ করি রোদে পুড়ে জলে মরি, আর মাঠে ঘাটে কাজ করি রোদে পুড়ে জলে ভিজি, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না। তোমরা থাকো দালান ঘরে, আমরা থাকি ভাঙা ঘরে, তোমরা থাকো দালান ঘরে, আমরা থাকি ভাঙা ঘরে, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না। তোমরা খাও দই লুচি, আমরা পাই খোলাম কুচি, তোমরা খাও দই লুচি, আমরা পাই খোলাম কুচি, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, গড়ম্বা আমরা কেনে বাবু হলাম না, আমরা কেনে বাবু হলাম না। সত্যিকারে তারা যে দুর্দশা, এই যে নিজের জায়গা, নিজের দেশ, নিজের দেশে পরবাসী তারা হয়ে বিরাজ করছে, আর বিদেশি দিকুরা এসে সব জমি হাতে নিয়ে চলে গেছে, আর তারা শাসন শোষণ গানটাও কিন্তু খুব সুন্দর, খুব মানে সুন্দর, গাইছেন। খুব সুন্দর। সত্যিকারে এই যে গান এমনি এমনি তারা তৈরি করেনি, তাই এই গান সবার মনের হৃদয়কে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। বিরসার মনেও প্রথম জেগেছিল যে কেন মুন্ডা জাতি এত অত্যাচারিত হবে, তারা এত পরিশ্রম করছে অথচ তার ফলটা অন্যজন নিয়ে চলে যাচ্ছে। এটাই ছিল তার প্রথম, এবং সেখান থেকেই উলগুনানের জন্ম। উলগুলানি। আমরা উলগুলান নিয়ে অনেক কথা শুনব। তার আগে অনিতাদির কাছে একটু আপনাদের ভাষায় কিছু কথা শুনে নিই।
আমরা তো মানে আমাদের সাঁওতালি ভাষাতেই কথা বলি ᱛᱤᱦᱤᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱠᱟᱱ ᱢᱟঝে ᱢᱟঝে ᱨᱮ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱚᱢᱯᱨᱚᱫᱟᱭ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱦᱱᱤ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱤᱨᱥᱟ ᱢᱩᱱᱰᱟᱣᱟᱜ ᱤᱭᱟᱹᱛᱮ, ᱚᱱᱟᱛᱮ ᱵᱤᱨᱥᱟ ᱢᱩᱱᱰᱟ ᱥᱢᱚᱨᱚᱱ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱛᱤᱦᱤᱧᱟᱜ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱛᱚᱵᱮ ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟᱜᱮ ᱵᱤᱨᱥᱟ ᱢᱩᱱᱰᱟ ᱵᱚᱱ ᱥᱚᱨᱚᱱ ᱫᱟᱨᱟᱢᱮᱭᱟ, ᱫᱤᱥᱟᱹ ᱫᱟᱨᱟᱢᱮᱭᱟ ᱵᱚᱱ᱾ ᱟᱵᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱞᱮᱱᱟᱭ, ᱡᱩᱢᱤ ᱡᱟᱭᱜᱟ ᱵᱤᱨ ᱵᱩᱨᱩ ᱵᱟᱧᱪᱟᱣ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱟᱭᱟᱜ ᱨᱚᱠᱛᱚᱭ ᱵᱟᱦᱟᱣ ᱞᱮᱫᱟ᱾ ᱥᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩ ᱛᱟᱹᱠᱤᱱ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱥᱟᱶᱛᱟᱞ ᱵᱤᱫᱽᱫᱨᱳᱦᱚ ᱠᱤᱱ ᱩᱪᱷᱟᱹᱱ ᱞᱮᱫᱟ, ᱚᱱᱠᱟᱜᱮ ᱦᱩᱞ ᱠᱤᱱ ᱦᱚᱦᱚ ᱞᱮᱫᱟ 1855 খ্রিস্টাব্দ রে। ᱚᱱᱠᱟᱜᱮ ᱱᱩᱭ ᱦᱚᱸ ᱩᱞᱜᱩᱞᱟᱱᱮ ᱦᱚᱦᱚ ᱮᱦᱚᱵ ᱞᱮᱫᱟᱭ। ᱢᱟᱱᱮ মুন্ডা আদিবাসী হড় কো ᱠᱟᱛᱷᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱦᱮᱸ উলগুলান দিয়ে এহব ᱞᱮᱫᱟ ᱵᱟᱝ? ᱦᱮᱸ ᱦᱮᱸ উলগুলানে ᱦᱚᱦᱚ ᱞᱮᱫᱟ। ᱠᱟᱛᱷᱟᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩ ᱛᱟᱹᱠᱤᱱ ᱦᱩᱞᱠᱤᱱ ᱥᱤᱨᱡᱟᱹᱣ ᱞᱮᱫᱟ, ᱫᱮᱞᱟ ᱵᱚᱭᱦᱟ ᱫᱮᱞᱟ ᱵᱚᱱ ᱡᱚᱛᱚ ᱠᱚᱵᱚᱱ ᱥᱩᱨᱩᱜᱼᱟ। ᱚᱱᱠᱟᱜᱮ ᱱᱩᱭ ᱦᱚᱸ উলগুলান ᱦᱚᱦᱚ ᱟᱛᱮ ᱡᱚᱛᱚ ᱟᱠᱚ ᱢᱩন্ডᱟ ᱥᱚᱢᱯᱨᱚᱫᱟᱭ ᱨᱮᱱ ᱦᱚᱲᱮ ᱡᱟᱨᱣᱟ ᱞᱮᱫ ᱠᱚᱣᱟ ᱟᱠᱚᱣᱟᱜ ᱚᱫᱷᱤᱠᱟর ᱞᱟᱹᱜᱤᱫ। ᱢᱮᱱᱠᱷᱟᱡ অধিকার ছিনাও আগুই ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱹᱛᱤᱥᱚত্তা ᱨᱚᱠᱷᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱩᱭ ᱫᱚ উলগুলান ᱫᱚᱭ ᱦᱚᱦᱚ ᱞᱮᱫᱟ। ᱦᱮᱸ, ᱟᱨ ᱚᱱᱟ ᱦᱚᱦᱚ ᱨᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱠᱚ হ্যাঁ ᱦᱮᱡ ᱞᱮᱱᱟ ᱠᱚ, ᱜᱚᱲᱚ ᱟᱫᱮᱭᱟ ᱠᱚ। 6000 ᱦᱚᱲ ᱠᱚ ᱦᱮᱡ ᱞᱮᱱᱟ। ᱦᱮᱸ 6000 ᱥᱮ 7000 ᱚᱱᱠᱟ ᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ওনা তো উন যখন আবার হিসাব তো এটাও শোনা যায় যে এটা কিন্তু গেরিলা যুদ্ধ যেটা আমরা শুনি সেটাতেও কিন্তু বিশালভাবে একটা ছাপ পড়েছিল। এটা অনেক দূর পর্যন্ত তাদের এটা ছড়িয়েছিল, এই যে উলগুলানটা। হ্যাঁ, খুঁটি, ধাপজি, পাসনাও, এই সব কিসব জায়গা এগুলো আমরা ছিল রাঁচির। আজকের মতো আমাদের সময় শেষ। আমরা একটা বড় দিক নিয়ে, বিরসা মুন্ডার জীবনের বড় দিক নিয়ে আলোচনা করছি বন্ধুরা। শুধুমাত্র এই স্বল্প সময়ে তাকে আজকের এই আলোচনায় ধরে রাখা সম্ভব হলো না। আমরা আবার তার আজকের এই অনুষ্ঠানের বাকিটুকু আগামীকাল শুনব। আজকে অনুষ্ঠানে পর্যন্তই। আজকে আমরা প্রথম পর্ব শোনালাম আপনাদের। আবারও ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রুমা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট গুণী মানুষ, সোম কিস্কু এবং অনিতা মুর্মু। সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।